এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। আচমকা ধাক্কায় হকচকিয়ে যায় ফারহান, ছিটকে পড়ে দূরে। কাছে টেবিলের কোনা লেগে হাত কেটে যায় খানিকটা। তার সেদিকে কোনো হুঁশ নেই। সে তাকিয়ে কিছুটা দূরত্বে দাঁড়িয়ে থাকা রিদিতার দিকে, যার চোখে মুখে ঘৃণার চাপ। অন্তরাত্মা কেঁপে ওঠে ফারহানের। জোশের বশে তবে কি হুঁশ হারিয়ে জীবনের সবচেয়ে বড় ভুলটা করে ফেললো? রিদিতার চোখের কোল ঘেঁষে গড়িয়ে পড়া জল এসে যা হচ্ছে থুতনিতে, এরপর চুপ করে তা পড়ে কোথাও একটা হারিয়ে যাচ্ছে। আমাকে স্পর্শ করার অধিকার কে দিয়েছে আপনাকে? মেয়েদের শরীর ছোঁয়া বড্ড সহজ ফারহান, জোর করে শরীর ছোঁয়া যায়, কিন্তু মন নাকি মনে করেন শরীর পেলেই মন পাওয়া যায়? রিদিতা, আমি ওভাবে। বেরিয়ে যান আমার রুম থেকে, এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে বের হয়ে যান। আমার ঘৃণা হচ্ছে আপনাকে। ফারহান নিষ্পৃহ নিষ্পলক তাকিয়ে রইল খানিকটা সময়, অতঃপর নিঃশব্দে জায়গা ছাড়ল। বাইরে সূর্যোদয় ঘটেছে, প্রকৃতি তার কালিমা মুছে লালিমা রূপে প্রত্যাবন করছে। রুমের বড় থাই গ্লাস থেকে সরাসরি আলোকরশ্মি এসে পড়ছে রিদিতার মুখে, কিন্তু তাতেও তার ভাবান্তর নেই। থাই গ্লাস থেকে যতদূর চোখ যায় সমুদ্রের কোল হতে ভোরে স্নান সেরে উঠে আসছে সূর্য। তার অমায়িক রূপ সৌন্দর্য কিছুই আজ ধরা দিচ্ছে না রিদিতার মনকে। তার মন বিষণ্ণ, ক্ষণে ক্ষণে ঠুকরে কেঁদে উঠছে সে। কোনোভাবেই মেনে নিতে পারছে না ফারহানের ভালোবাসা, ফারহানের কাছাকাছি আসা, তার স্পর্শ। সবটুকুতে ভালোবাসা ব্যতীত অন্য কিছু খুঁজে পায়নি সে। চাহিদা আর ভালোবাসার স্পর্শ ভিন্ন। রিদিতা তা বোঝে, তবু মন বোঝে না। বারবার চোখের সামনে ভেসে আসে ফারহানের আর মিথির কাছাকাছি আসা দৃশ্য, তাদের আলিঙ্গন, একের বাহুতে অন্যের লেপ্টে থাকা দৃশ্য। বুক ছিঁড়ে আসে তার, ঠোঁট কাঁপছে তরতর করে, ঠোঁটের পাটা ফুলে উঠছে কান্নার দমকে। শীত তাপ নিয়ন্ত্রণ করা রুমের মাঝেও কপালে নাকের ডগায় বিন্দু বিন্দু ঘাম জমেছে। চোখের তলায় বিষণ্ণতার স্পষ্ট ছাপ। মেঝেতে বসে বেডের সাথে হেলান দেওয়া রিদিতা আচমকা শুয়ে পড়ে মেঝেতে। চার হাত পা একসাথে জড়সড়ো করে গুটিয়ে ডুকরে কেঁদে ওঠে। কান্নার সাথে সাথে দুলে উঠছে শরীর, কেঁপে উঠছে শরীরে প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ। অতঃপর বিড়বিড় করে গোঙাতে গোঙাতে বলে ওঠে, ও হে মোর প্রেম যাতনা, তবে উদ্বেগে মরিছে মন আঙিনা। যে বাগান ছিল ফুলে ভরা, নামিয়াছে শেষ বেলা, তারই বুকে খরা। বেডে শুয়ে ফারহান ছন্নছাড়া দৃষ্টিতে সিলিংয়ের দিকে। রাতের দৃশ্য মনে পড়লে বুকে ব্যথা করছে তার। সে তো চায়নি রিদিতার শরীর, চায়নি স্পর্শ আরও গভীর হোক। শুধু যেটুকু চেয়েছিল তা হলো রিদিতার অভিমান মুছে দিতে, খোলসের আড়ালে লুকিয়ে থাকা নরম হৃদয়ের বহিঃপ্রকাশ ঘটাতে। কিন্তু হৃদয়ে লুকিয়ে তোমায় প্রেম আমি বাহিরে খুঁজি, ওহে প্রেয়সী দেখতে আমি পাইনি তোমায়। হৃদয়েরই বা দোষ আছে বুঝি, চোখ তো চাইনি সেথায়। শূন্য দৃষ্টিতে সাদা ধবধবে সিলিংয়ের দিকে তাকিয়ে আনমনে বলে ফারহান, অতঃপর মিছে হেসে চোখ বুজে উদ্দেশ্যে একটু ঘুমানোর। পাশাপাশি দুই রুমে নাজিম আর মিথি সাক্ষাৎ হলেও তেমন গভীর আলাপচারিতা হয়নি। সকালে ব্রেকফাস্টে একসাথে ডাইনিংয়ে নেমেছে দুজন, পাশাপাশি হাঁটতে থাকা দুজন মানুষ, অথচ তাদের মাঝে দূরত্ব অনেকখানি। এই দূরত্ব শুধু দেহের, মনের মিলন তো কবেই হয়েছে। সামনাসামনি দুটো চেয়ারে বসে আছে নাজিম আর মিথি। তুখোর ব্যক্তিত্ব সম্পূর্ণ নাজিমের সামনে বসে একবারের জন্য মাথা তুলতে পারছে না সে, অথচ টের পাচ্ছে কেউ একজন তার দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে। এই অনুভূতিটুকু টের পেয়ে আরও বেশি করে নুয়ে পড়ছে সে। খেতে গিয়েও ভুল করছে, অস্বস্তি জেগে ধরছে চারিপাশ থেকে। নাজিম খাবার সামনে নিয়ে দুই হাত এক পাশে করে থুতনির কাছে রেখে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সামনের মানুষটার দিকে। সে দৃষ্টির গভীরতা মাপতে গেলে কুল হারিয়ে ফেলবে যে কেউ। এখানে আসার পর থেকে মিথির সাথে সেভাবে কথা হয়নি, বরং নিজেকে খানিকটা গুটিয়ে নিয়েছে মিথি। নিজে থেকেই খানিকটা দূরত্ব গড়ে নিয়েছে। নাজিমও সময় দিয়েছে তাকে সহজ হওয়ার। তার পাশাপাশি রুমে থাকলেও কলে কথা বলে বেশি।
যতখানি আপত্তি সব যেন সামনাসামনি মেসেজ, কিংবা আগের মতোই প্রাণোচ্ছল চঞ্চল রমণী মিথি। ভাবনার মাঝে আচমকা মিথিকে খাবারের সাথে লঙ্কা খেয়ে ফেলতে দেখে হাত ধরে আটকায় নাজিম। মিথি লজ্জায় অস্বস্তিতে আড়ষ্ট হয়েছিল এমনিতেই, অতঃপর নাজিমের এহেন আচরণে লজ্জায় লাল হয়ে ওঠে, আরক্তিম হয়ে পড়ে, গালের দুই পাশের মাংসল অংশ থরথর করে কাঁপতে থাকে, হাত ছোটের উপরের অংশে বিন্দু বিন্দু ঘাম জমা হতে শুরু করে, কেঁপে ওঠে চোখের পলক। নাজিম নিঃশব্দে বাম হাতে মিথির হাত আঁকড়ে ধরে ডান হাত দিয়ে খাবার থেকে ঝালটা উঠিয়ে ফেলে দেয়। এবার যেন টনক নড়ে মিথির, চোখ তুলে তাকায় নাজিমের দিকে। নাজিম ইশারায় খাবারটুকু খেয়ে নেওয়ার নির্দেশ দেয়, অতঃপর নিজের প্লেটের খাবার নাড়াচাড়া করতে করতে বলে ওঠে, দুজনের মাঝে এক হাত দূরত্ব থাকা সত্ত্বেও এত কাঁপাকাঁপি, এত অসাবধানতা। দূরত্ব ঘুচে গেলে তবে তো অজ্ঞান হয়ে যাবে তুমি। মিথির খাওয়া থেমে যায়, আচমকা বিষম খায়। নাজিম পানি এগিয়ে দিয়ে মুচকি হাসে। মিথি পানির গ্লাসটুকু ঠোঁটের মাঝে চেপে ধরে আর চোখে তাকায় নাজিমের দিকে। তার ঠোঁটের কোলে লেপ্টে থাকা দুষ্টু হাসি দেখে আরও খানিকটা লাজুকতা ছেয়ে যায় তাকে। আমি কি খুব বেশি দেখতে খারাপ? মোটামুটি চালিয়ে নেন না, একদম চালানো যাবে না আমাকে? আচমকা নাজিমের এহেন কথা শুনে বেশ বিচলিত হয়ে পড়ে মিথি। তার ধারণা নাজিম ভুল বুঝছে তাকে, তাই মুখ থেকে গ্লাসটা সরিয়ে তাড়াহুড়ো করে বলে ওঠে, এমা, একদমই তা না, বরং অনেক গুড লুকিং, ব্যক্তি সম্পন্ন, চার্মিং তুমি, যে কারো চট করে পছন্দ হয়ে যাবে। এমনকি তোমার পার্সোনালিটিকে কাউকে সহজে অ্যাট্রাক্ট করতে পারবে। আমি তো প্রথম দেখাতে। বাকি কথাটুকু শেষ করার আগেই হুঁশ ফেরে মিথির, বুঝতে পারে জোশের বশে ঠিক কী বলে ফেলেছিল সে। অগত্যা লাজুক চেহারা লুকানোর জন্য মিথি মাথা নিচু করে ফেলে। নাজিম হো হো করে হেসে উঠে মিথির অবস্থা দেখে। নাজিমের কথার মাঝে ফেঁসে গিয়ে মনের কথাগুলো উগরে দিয়েছে সে। নাজিম চেয়ার টেনে পাশে গিয়ে বসে মিথির। মিথি তো চোখ তুলে তাকাতে চেয়েও তাকাতে পারছে না কেন যেন। কই, ফারহানের ক্ষেত্রে তো কখনো এমনটা হয়নি, তার সামনে এমন লজ্জায় আড়ষ্ট হয়ে থাকতো না তো সে, বরং সেখানে ছিল বোল্ড অ্যাট্রাকটিভ চরিত্র। অথচ নাজিমের সংস্পর্শে আসলেই সে লজ্জায় মিয়ে যায়। তবে কি সত্যি ফারহানের সাথে যা কিছু ছিল সবটা বাড়ন্ত বয়সের বিপরীত লিঙ্গের মানুষের প্রতি টান, খানিকটা দৈহিক চাহিদা? এখানে কোথাও কি তবে ভালোবাসা ছিল না? যদি থাকতো তাহলে আজ এই সময়ে এসে তার খারাপ লাগতো ফারহানের জন্য, খারাপ লাগতো পুরনো সম্পর্কের জন্য। কিন্তু তার এর কোনোটাই তার হচ্ছে না, বরং তার বর্তমান ভবিষ্যৎ সবটুকু জুড়ে একজনের ভাবনা, একজনের অস্তিত্ব। ভয় পাচ্ছ আমাকে? আমার সাথে একা এখানে আসার সিদ্ধান্ত নিয়ে কোনো না কোনোভাবেই কি অনুতপ্ত তুমি? তুমি চাইলে ফিরে যেতে পারো, আমি কিছু মনে করব না। বরং তোমার সকল সিদ্ধান্তকে যথেষ্ট সম্মান করব, হেল্প করব। নাজিমের ভাবনা শুনে মুগ্ধ হয় মিথি, একই সাথে খানিকটা লজ্জিত। নিশ্চয়ই তার ব্যবহারে নাজিমের এমন মনে হয়েছে যে সে তাকে পুরোপুরি বিশ্বাস করে উঠতে পারেনি। মিথি আচমকা হাত রাখে টেবিলের উপর রাখা নাজিমের হাতের উপর, চোখের ইশারায় ভরসা দিয়ে বলে ওঠে, প্রেমের অনুভূতি এমন কেন? আমরা যখন একে অপরের সামনে ছিলাম না, কত কথা বলে ফেলতে পারতাম নির্দ্বিধায়। অথচ আজ এত কাছে থেকেও গলা কাঁপছে, ঠোঁট শুকিয়ে আসছে যেন। কথা বলতে গিয়ে বুক হাঁপুড়ের মতো ওঠানামা করছে। এই সময়টুকু সত্যি বাস্তব তো, নাকি ঘুম ভেঙে গেলেই মুছে যাবে সব? বিশ্বের সবচেয়ে বড় ইটালিয়ান ক্রুজ জাহাজ কোস্টা ম্যারিনো তার 7 দিনব্যাপী ইউরোপ যাত্রার জন্য তৈরি হচ্ছে। যাত্রীসহ যাবতীয় সরঞ্জাম ভর্তি এই জাহাজ জানুয়ারি মাসের 15 তারিখে তারা যাত্রা শুরু করে। রাশিয়ান ক্যাপ্টেন অরিনো কস্টেলো ও ইটালিয়ান ক্যাপ্টেন ডিসুজা মাইরন প্রথম শিফটের ডিউটিতে নিজেদের অবস্থানে ব্যস্ত। ইন্ডিয়ান ক্যাপ্টেন ফারহান ও বাংলাদেশের ক্যাপ্টেন নুরুল ইসলামের ডিউটি দ্বিতীয় শিফটে। কোস্টা ম্যারিনোর 3rd অফিসার পদে রয়েছে নাজিম ও রিদিতা। 15 জানুয়ারি সন্ধ্যা 7টা কোস্টা ম্যারিনো তার 7 দিনের ইটালিয়ান
ইটালিয়ান ট্যুরে যাত্রা শুরু করেছে কোস্টা ম্যারিনো। শুধু ঐতিহাসিক জাহাজ টাইটানিক এর থেকে পরিধিতে দ্বিগুণ নয়, বরং টাইটানিকের চেয়েও 2000 বেশি মানুষ ধারণ করার ক্ষমতা রাখে এই জাহাজ। মোট 4,252 জন যাত্রী নিয়ে তারা যাত্রা পথ প্রারম্ভ করেছে কোস্টা ম্যারিনো। 4টে বড় বড় সুইমিং পুল, 6টা রেস্টুরেন্ট, 12টা আলাদা আলাদা রকম বার সেকশন, একটা ক্যাসিনো, বিরাট একটা জায়গা জুড়ে বাস্কেটবল গ্রাউন্ড, একটা বড় ধরনের জিম এরিয়া, টার্কিশ বাথ থেকে শুরু করে আরও বিভিন্ন ধরনের লাক্সারিস লাইফ লিড করার আয়োজন করেছে এই জাহাজে। রিদিতা নিজের কেবিন থেকে বের হয়ে বারে আসে, হাতে একটা সফট ড্রিঙ্ক উঠিয়ে এসে চলে আসে সুইমিং পুলের কাছে। তার থেকে বেশ খানিকটা দূরে বসে আছে একটা বিদেশি পরিবার। লোকটা সম্ভবত আফ্রিকান। গায়ের রংটা দেখে এমনটাই ধারণা হলো রিতার। তবে ভদ্রমহিলার ধবধবে ফর্সা, ইতালি কিংবা রাশিয়ান হবে হয়তো। তাদের সাথে বছর 5 বয়সের ফুটফুটে একটা মেয়ে। দূরে বসে থাকা ওই দম্পতির খুনসুটিময় ভালোবাসা দেখে চোখ ভরে আসে রিতার। মনে মনে কল্পনা করে নিজের পরিবারকে, ছোটবেলার কোনো স্মৃতি তার মনে পড়ে না মায়ের সাথে কাটানোর সময়। মা নামক মমতাময় মানুষটার ছোঁয়া সে মনে করতে পারে না। ছবি না দেখলে হয়তো মুখটাও কখনো মনে করতে পারতো না। বাচ্চাটাকে কোলে উঁচু করে ধরে আছেন লোকটা। অতঃপর বাচ্চাটার বাম গালে চুমু দেওয়ার সাথে সাথে ভদ্রমহিলা এগিয়ে এসে ঠোঁট ছোঁয়ার মেয়েটার ডান গালে। ইস, কি সুন্দর, কি ভীষণ হৃদয়স্পর্শী দৃশ্য। রিদিতা এই মুহূর্তটাকে ক্যামেরাবন্দি করার লোভ সামলাতে পারল না। অতবার বাম হাতে ড্রিঙ্কের গ্লাসটা করে ডান হাতে ফোনের ক্যামেরা বেশ কিছু ছবি ক্লিক করে নেয়। জুস ছিল হাফ গ্লাস, চোখের পানি যোগ হয়ে এখন সেটা 1 গ্লাস হয়ে গেছে। পরিচিত কণ্ঠস্বর শুনে বেশ খানিকটা চমকে পাশ ফিরে তাকায় রিদিতা। ফারহানকে এমন সময় এখানে মোটেও আশা করেনি সে। এমন এক অপ্রীতিকর পরিস্থিতিতে পড়ে আড়ালে চোখের জল লোকানোর ব্যর্থ চেষ্টা করে সে। তা দেখে হালকা হাসে ফারহান। তুই এখানে কেন? আমি বারণ করেছিলাম আমার আশেপাশে ঘুরঘুর করতে। এত নির্লজ্জ কবে থেকে হলি তুই? একটা মেয়ে তোকে বারবার রিজেক্ট করছে, তাও কেন পেছনে পড়ে আছিস? ফারহান নির্লিপ্ত ভঙ্গিতে রুমাল এগিয়ে দেয় রিদিতার দিকে। তা দেখে রিদিতা জিজ্ঞাসু দৃষ্টিতে তার দিকে তাকায়। অতঃপর ফারহান গাল ছাড়া একটা ভাব করে বলে ওঠে, এদিক ওদিক কথা ঘুরিয়ে নিজেকে আড়াল করতে পারবে না আমার থেকে, তাই ব্যর্থ চেষ্টা করো না, লাভ তাতে বিশেষ হবে না। ফারহানের কথা শুনে রিদিতা তাচ্ছিল্যে ভরা কণ্ঠে বলে ওঠে, আমার নির্ঘুম রাতগুলো চোখে পড়েনি তোর? আমার ভালোবাসা, বেদনা, আত্মহুতি যে চোখে ধরা দেয়নি, সেই চোখ হতে নিজেকে আড়াল রাখাই শ্রেয়। এতখানি অভিমান? আমাকে বলে দাও এই অভিমানের পাহাড় ধসে পড়ার মন্ত্র। যে অভিমান করতে জানে না সে ভালোবাসতে পারে না। আমার নিখাত ভালোবাসাটুকু যদি না বাঁচাতে পারি অপমান অনাদরের হাত থেকে, তবে তার মালিককে জবাব দেব কিভাবে? জাহাজের প্রথম গন্তব্য ছিল ইতালির শহর সাভোনা, যেখানে পৌঁছাতে সময় লাগবে 1 দিন। ক্যাপ্টেন ডিসুজা ছিলেন মেইন ফিল্ডে, পাশে রেস্টে ছিলেন ক্যাপ্টেন অরিনো। যেন যে কোনো রকম টেকনিক্যাল ইস্যু হলে ডিসুজাকে তৎক্ষণাৎ সাহায্য করতে তৎপর হতে পারেন তিনি। 15 জানুয়ারি রাত 9:45। জাহাজ তার গন্তব্যপথে মাত্র 2 ঘন্টা 45 মিনিটের পথ পাড়ি দিয়েছে। আচমকা তীব্র একটা আওয়াজের সাথে সাথে জাহাজের সমস্ত ইলেকট্রিসিটি চলে যায় এবং সাথে সাথে জাহাজ একদিকে কিঞ্চিত হেলে যায়। রাতের এমন সময় প্যাসেঞ্জাররা অনেকে নিজেদের রুমে শুয়ে ঘুমে ব্যস্ত ছিল, কেউ কেউ ডাইনিং রুমে। মিথি শুয়ে শুয়ে নাজিমের সাথে কথা বলছিল। এমন সময় আচমকা জাহাজের পরিস্থিতি বুঝতে না পেরে ভয়ে রুম থেকে বেরিয়ে আসে। নাজিম এসব পরিস্থিতি সম্পর্কে যথেষ্ট অভিজ্ঞ হলেও ইমার্জেন্সি অ্যালার্ম না বাজায় মনে মনে ধারণা ধরে আচমকা ধেয়ে আসা উঁচু ঢেউয়ের ফলে সম্ভবত জাহাজ হেলে গেছে সামান্য। এদিকে মিথি যথেষ্ট ভয় পেয়েছে। জাহাজে ওঠার অভিজ্ঞতা তার প্রথম। রুম থেকে বের হয়ে খানিকটা দূরে নাজিমকে দাঁড়িয়ে থাকতে দেখে মিথি তার কানে এখনো ফোন ধরা, হয়তো মিথিকে খুঁজছে ফোনে, কিন্তু ভয়ে ছুটে ফোনটা বেড়ে ফেলে দিয়ে দৌড়ে বের এসেছে মিথি। এখন আবার ভেতরে যাওয়ার মতো সাহস হচ্ছে না, কেন যেন মনে হচ্ছে ভয়ঙ্কর কিছু হতে চলেছে। ভয়ে হাত পা রীতিমতো কাঁপছে তার। এমতো অবস্থায় নাজিমকে দেখে দৌড়ে গিয়ে আচমকা তাকে জড়িয়ে ধরে মিথি। অতিরিক্ত ভয় পেয়ে হাত দুটো এখনো কাঁপছে তার, তবুও কোনো রকম শক্ত করে আঁকড়ে ধরে নাজিমের শার্ট। আচমকা আছড়ে পড়া শীতল ঢেউ এর মতো মিথির তার বুকে আছড়ে পড়া। নাজিমকে এক অন্য জগতে নিয়ে চলে যায়। ভালো লাগার অনুভূতিতে শীত ধারা বেয়ে এক শীতল স্রোত বয়ে যায়। একটা মেয়ে ঠিক কতখানি ভরসা করলেই
এভাবে নির্দ্বিধায় ঝাঁপিয়ে পড়বে পারে। নাজিম তা বোঝে। এই যে ভয়ে আচ্ছন্ন মিথি তার প্রশস্ত বুকে ঘাপটি মেরে লুকিয়ে আছে, একজন পুরুষের কাছে এইটুকুই তো প্রাপ্তি। একজন নারীর বিধ্বস্ত হয়ে ওঠার চেয়ে বড় আর কোনো প্রাপ্তি আছে বুঝি? ভেবে প্রশস্ত হাসে নাজিম। অতঃপর মিথিকে 2 হাতে চাপটে কোলাহল থেকে মুক্ত নিরিবিলিতে নিয়ে গিয়ে দাঁড় করায়। রিদিতা ডিনারের জন্য ডাইনিং রুমে এসেছে মাত্র। আচমকা জাহাজ হেলে পড়া টেবিল থেকে একে একে প্লেট গড়িয়ে পড়ে নিচেতে। কিচেনের সরঞ্জাম একে একে খসে পড়ে ফ্লোরে। আসন্ন পরিস্থিতির ভয়াবহতা বুঝতে পেরে রিতা ডাইনিং থেকে বের হয়ে দৌড় দেয় ইঞ্জিন রুমের দিকে। ততক্ষণে চারদিক হুলস্থুল অবস্থা। সকালে রুম থেকে বের হয়ে গেছে, পরিস্থিতি বোঝার চেষ্টা করছে। এমতো অবস্থায় জাহাজের ইন্টারকম থেকে অ্যানাউন্স করা হয়, অতিরিক্ত চিন্তার কোনো কারণ নেই, জাহাজের সামান্য ইলেকট্রিক্যাল সমস্যা হয়েছে মাত্র, আমরা শীঘ্রই সেটা মেরামত করার চেষ্টা করছি। মিথি, হুম। সারা জীবন এভাবে বিশ্বাসের মর্যাদা রাখার সুযোগ দেবে আমাকে? সারা জীবন এভাবে ভয় পেলে আমার বুকে মুখ লুকিয়ে ফেলার মতো ভীষণ কাছের কেউ হতে চায়, যেন দূরত্ব আমাদের স্পর্শও করতে না পারে। মিথি চোখ তুলে তাকায় নাজিমের দিকে। নাজিমের চোখের দিকে তাকিয়ে আচমকা চোখ নামিয়ে নেয়। তাকা ওইদিকে। মিথি না সূচক মাথা নিয়ে কণ্ঠ খাদে রেখে বলে ওঠে, ওই গভীর দু চোখের দৃষ্টির সামনে তাকানোর সাহস আমার নেই। নাজিম ঠোঁট কামড়ে হাসে মিথির সরলতায়। অতঃপর কানের কাছে মুখ নামিয়ে এনে ফিস ফিস করে বলে ওঠে, তবে আমাকে সারাক্ষণ তাকানোর অধিকার দিয়ে দাও। আমি না হয় তাকিয়েই থাকি, তৃষ্ণা মেটাই এই 2 চোখের। তাদের যে বড্ড স্বাদ। আমার প্রিয়সীকে সামনে বসিয়ে রেখে অকুলতায় ভরে দেখব জাহাজ সবে মাত্র যাত্রাপথ হতে 2 ঘন্টার পথ পাড়ি দিয়েছে। ইতিমধ্যে সে পথভ্রষ্ট হয়েছে। নির্দিষ্ট রুট থেকে বের হয়ে জাহাজ ইতালির একটা ছোট আইল্যান্ড এর অনেকটা কাছ থেকে এগিয়ে যাচ্ছে। স্বভাবত এত বড় জাহাজ যখন সমুদ্রপথে পাড়ি দেয় তখন তা উপত্যকা এলাকা থেকে বেশ অনেকখানি দূরত্ব রেখে চলে, কারণ উপত্যকা এলাকার দিকে জলের গভীরতা কমে যায়। ফলস্বরূপ বড় বড় পাথরের ধাক্কা লাগে, জাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই জাহাজ পথভ্রষ্ট হয়নি, বরং কেউ ইচ্ছাকৃত জাহাজকে এই পথে নিয়ে গেছে। জাহাজের ডাইনিং হলে চলছে টাইটানিক জাহাজের বিখ্যাত থিমে সেই গানটা, মাই হার্ট উইল গো অন। ফারহান আর ক্যাপ্টেন অরিনো ছাড়া এই মুহূর্তে কন্ট্রোল প্যানেলে আর কেউ নেই। বাকি 2 ক্যাপ্টেন যাত্রীদের নানাভাবে বুঝিয়ে শান্ত করতে ব্যস্ত। ইতিমধ্যে জাহাজ বাম দিকে হেলে গেছে। রিতা ইঞ্জিন রুম চেক করার জন্য সেখানে গিয়ে দেখলো জাহাজের নিচের অংশে রীতিমতো পানি ঢোকা শুরু হয়ে গেছে। ভয়ে রীতিমতো হাত পা কাঁপছে তার। এতগুলো মানুষের প্রাণ সংশয়। গিগলিও আইল্যান্ড থেকে মাত্র 150 মিটার দূরত্বে চলতে থাকা জাহাজের ইঞ্জিন রুমে পানি ঢুকে গেছে। জাহাজ ধীরে ধীরে আরও বাম দিকে হেলে যাচ্ছে। মূলত কোস্টা ম্যারিনো এই আইল্যান্ড থেকে 7-8 কিলোমিটার দূর হতে যাওয়ার কথা ছিল, কিন্তু তখনও কেউ প্যাসেঞ্জারদের জানাচ্ছে না এমন দুর্যোগের কথা। ক্যাপ্টেনও রীতিমতো চেষ্টা করে যাচ্ছেন জাহাজকে তার যাত্রাপথে ফেরানোর। অতঃপর একটা সময় ক্যাপ্টেন অরিনো ফারহানের হাতে প্যানেলের দায়িত্ব দিয়ে পেছন থেকে পালিয়ে যান। ফারহান হতবাক দৃষ্টিতে একবার সেদিকে তাকিয়ে দেখল শুধু, অতঃপর অসহায় ভঙ্গিতে শেষ চেষ্টা করার কাজে মগ্ন হয়ে পড়ল। ইতিমধ্যে রিতা প্যানেলে এসে ইঞ্জিনে পানি ঢুকে যাওয়ার খবর জানাতে, কিন্তু ফারহানকে রীতিমতো যুদ্ধ করতে দেখে সেও সাহায্য করতে শুরু করে তাকে। আমাদের জাহাজকে বেশি দূরে নিয়ে যাওয়া ঠিক হচ্ছে না ফারহান। জাহাজের ইঞ্জিনে পানি ঢুকে গেছে। মাঝ সমুদ্রে জাহাজ ডুবে গেলে মানুষের লাইফ রিস্ক হতে পারে। কিন্তু আইল্যান্ডের বেশি কাছ থেকে জাহাজ নিয়ে যাওয়া যাবে না, এতে আরো ক্ষতি হতে পারে। তাদের কথাবার্তার মাঝেই জাহাজ আরও এগিয়ে যাচ্ছে সমুদ্রের মাঝামাঝি দিকে। এমন সময় ফারহান কিছু একটা ভেবে আচমকা জাহাজকে ইউটার্ন করে ঘুরিয়ে নিয়ে এগিয়ে যায় আইল্যান্ডের দিকে। এতক্ষণ জাহাজ বাম দিকে হেলে থাকলেও এখন জাহাজ পাল্টি খেয়ে হেলে যায় ডান দিকে। এসবের মাঝেই রীতিমতো 1 ঘন্টা অতিবাহিত হয়েছে। ফারহান নির্দেশ দেয় ইমার্জেন্সি জেনারেটর চালু করার, কিন্তু ততক্ষণে ইঞ্জিন রুমে পানি ঢুকে দরজা বন্ধ হয়ে গেছে। ইমার্জেন্সি জেনারেটর চালু করা যাচ্ছে না। ভয়ে গলা শুকিয়ে আসছে ফারহান আর রিতার। এতগুলো মানুষ, তাদের জীবন, সবকিছু কি তবে এখানেই শেষ? ইমার্জেন্সি হেল্পলাইন নম্বর সাহায্য চাইলে তারা জানায় আইল্যান্ড থেকে মাত্র 100 মিটার দূরত্বে জাহাজ। এখান থেকে কোনো রকম সাহায্য করা সম্ভব নয় তাদের মধ্যে। ইতিমধ্যে জাহাজ ক্রমশ হেলতে 30 ডিগ্রি কোণে হেলে গেছে। ফাইনালি বেজে ওঠে জাহাজের অ্যালার্ম। প্যাসেঞ্জারদের লাইফ জ্যাকেট দেওয়ার নির্দেশনা দেওয়া হয় এবং সবাইকে নির্দিষ্ট একটা জায়গায় একত্রিত হয়ে শৃঙ্খলা বজায় রাখতে বলা হয়। নাজিম সহ বাকি
ক্রু মেম্বাররা সবাই মিলে প্যাসেঞ্জারদের নিয়ে একটা এলাকায় জড়ো করে পরবর্তী নির্দেশনার অপেক্ষায়। ইতিমধ্যে হৃদিতা কোনো নির্দেশনার অপেক্ষা না করেই প্যাসেঞ্জারদের লাইফ বোটে নামাতে শুরু করে দেয়। তার সাথে যোগ দেয় নাজিম সহ আরও বেশ কিছু কর্মচারী। জাহাজ ধীরে ধীরে 40 ডিগ্রি হেলে যায়। ফারহান সবাইকে আস্তে ধীরে লাইফ বোটে ওঠানোর জন্য অ্যানাউন্সমেন্ট করে নিজেও বেরিয়ে আসে কন্ট্রোল রুম ছেড়ে। রাত 10:45। ক্যাপ্টেন ফারহানের এই নির্দেশনার পরে পুরো জাহাজে হইচই মেতে যায়, রীতিমতো মারামারি লেগে যায় আগে লাইফ বোটে ওঠার জন্য। এর মধ্যে অনেকে যারা সাঁতার জানতেন তারা নিজেদের বাঁচাতে ঝাঁপ দেন সমুদ্রে। সাঁতরে আইল্যান্ডে পৌঁছানোর আত্মবিশ্বাস নিয়ে তাদের প্রাণের ঝুঁকি থাকা সত্ত্বেও নেমে পড়েন সমুদ্রে। অনেক ক্রু মেম্বার যারা কেউ কেউ এখানে ওয়েটার এর দায়িত্বে এসেছিলেন তারাও নানানভাবে সাহায্য করেন মানুষকে। অনেকে যারা ঠিকমতো হাঁটাচলা করতে পারে না তাদেরকে এগিয়ে দেন লাইফ বোট পর্যন্ত। নাজিম বাকি প্যাসেঞ্জারদের সাথে সাথে মিথিকেও উঠিয়ে দিতে চায় বোটে, কিন্তু মিথি নাছোড়বান্দা। নাজিমকে এখানে একা ছেড়ে কোনোভাবেই সে যাবে না। নাজিমের শত বোঝানো সত্ত্বেও সে নিজের সিদ্ধান্তে অনড়। জীবনের এমন একটা সময়, এমন একটা পরিস্থিতিতে এসে মিথির মনে আর কোনো সংশয় নেই নাজিমকে নিয়ে, সংশয় নেই ভালোবাসা নিয়ে। ঠিক এই জায়গায় যদি ফারহান থাকতো সে নিজেকে সবার আগে বাঁচানোর চেষ্টা করত, এরপর ফারহানকে। কিন্তু আজ সে কোনোভাবেই নাজিমকে একা ফেলে যাবে না বলে পণ করেছে। ভালোবাসা বোধহয় এমনই। নাজিম 2 হাতে শক্ত করে জড়িয়ে ধরে মিথিকে। অতঃপর মিথির কপালে কপাল ঠেকিয়ে ভেজা কণ্ঠে বলে ওঠে, এমন পরিস্থিতি না আসলে আমি জানতামই না কেউ একজন এতখানি ভালোবাসে আমাকে, এতটা চাই আমাকে। আই অ্যাম দ্য লাকি, বাট আই অ্যাম সরি মাই লাভ। কথা বলার মাঝে মিথিকে জাহাজের একদম কিনারায় চলে আসে নাজিম। অতঃপর মিথির কপালে গভীর একটা চুমু দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেয় বোটে। মিথি ব্যথা পায় খানিকটা। কিছু বুঝে ওঠার আগেই সব কিছু ঘটে গেল যেন। সে ফ্যাল করে তাকিয়ে থাকে চলন্ত বোট থেকে। নাজিম হাসি মুখে হাত নাড়িয়ে বিদায় জানায় তাকে। মিথির বুকটা দুমড়ে মুচড়ে ওঠে, নিজেকে বড্ড নিঃস্ব লাগে। চোখ হাতে অঝোর ধারায় অশ্রু গড়িয়ে পড়তে থাকে। তবুও সে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে নাজিমের দিকে। যতক্ষণ দেখা যায় সে সেভাবেই তাকিয়ে থাকে। পলক ফেললেই যদি হারিয়ে যায় এই ভয়ে পলক ঝাপটাতেও ভুলে যায়। জাহাজে 60 ডিগ্রি কোণে হেলে পড়েছে। রিতা আচমকা একটা রুম থেকে জোর দরজা ধাক্কানোর শব্দ পেয়ে সেদিকে এগিয়ে যায়। দরজার বাইরে থেকে লক, অথচ ভেতরে একজন 80 বছরেরও বেশি বয়সের বৃদ্ধা আটকে। হুইলচেয়ারে বসে থাকা ওই বৃদ্ধাকে নিজের লাইফ জ্যাকেট খুলে পরিয়ে দেয় রিতা। অতঃপর ফারহানের সাহায্য নিয়ে তাকে নামিয়ে দিতে চায় বোটে, কিন্তু সমস্যা হলো তিনি হাঁটাচলা করতে পারেন না ঠিক মতো, নিজে থেকে নেমে যেতে পারবেন না শিপে। অগত্যা রিতা ফারহানকে বলে, ওনাকে কোলে নিয়ে তুই নেমে যা শিপে। অসম্ভব, তোমাকে একা ফেলে আমি কিছুতেই শিপে উঠব না। তুমিও চলো আমার সাথে। পাগল হয়েছিস তুই ফারহান? আমাদের কাছে সবার আগে ডিউটি। এখনো অনেক মানুষ ফেসে আছে ভেতরে, ওদেরকে শিপে ওঠাতে হবে। তাহলে আমিও উঠব না শিপে, দুজনে একসাথে উঠব, নয়তো নয়। ফারহান, এখন ঝগড়া কিংবা অযথা তর্ক করার মতো সময় নয়। প্লিজ তুই আমার কথাটা বোঝার চেষ্টা কর। জাহাজ হেলে যাওয়ায় অনেকে ঠিকমতো হেঁটে এদিকটা আসতে পারছে না, ওনাদেরকে সাহায্য করতে হবে আমাকে। আমিও থাকবো তোমার সাথে, এটাই শেষ কথা। বিরক্ত নিয়ে রিদিতে তাকায় ফারহানের দিকে। মনে মনে অসম্ভব রকম একটা ভালোবাসার দোলাচল চললেও মুখে তা প্রকাশ করে না। অতঃপর ফারহান সিদ্ধান্ত নেয় বৃদ্ধাকে শিপিয়ে উঠিয়ে আবার উপরে উঠে আসবে সে। কিন্তু ফারহান নিচে নামা মাত্রই লাইফ বোট চালু হয়ে যায়। অগত্যা বোট থেকে নদীতে ঝাঁপ দেয় ফারহান। রিদিতা চিৎকার করে ওঠে ফারহানের নাম ধরে। বুক রীতিমতো কাঁপছে তার। ফারহান সাঁতার জানে, কিন্তু এখানকার পানির তাপমাত্রা বরফের তাপমাত্রার সমান। এই ঠান্ডা পানিতে সাঁতার জানা মানুষও খেই হারিয়ে ফেলবে। ভয়ে বুকটা ধক করে ওঠে রিদিতার, ভেজে ওঠে চোখের কোল। এমন সময় হাত উঁচিয়ে শিপে উঠতে চাওয়া ফারহানের হাত দেখে ঝট করে সেটা ধরে উপরে উঠতে সাহায্য করে রিদিতা। ঠান্ডা জলে ভেজা চুপচুপে শীতল দেহের মানুষটাকে সামনে পেয়ে এক লোহমায় তার বুকে ঝাঁপিয়ে পড়ে রিদিতা। অতঃপর আবেগী হয়ে পড়ে কান্নায়। কতগুলো দিনের চেপে রাখা অভিমান ধীরে ধীরে বিসর্জন দিতে থাকে চোখের জলের সাথে। ফারহানও আর অপেক্ষা করে না, 2 হাত শক্ত করে জড়িয়ে নেয় রিদিতাকে। রিদিতা যেন ফারহানের সবটুকু শীতলতা শুষে নেয় নিজের দেহের উষ্ণতা দিয়ে, আর ফারহান উন্মত্ত প্রেয়সীর সকল কষ্ট অভিমান শুষে নিতে।
চারদিকে শীতল বাতাসের উন্মত্ত প্রবাহ, কিন্তু বাতাসের সেই হাড় হিম করা ভাবটুকু নেই। শীতপ্রধান দেশগুলোর বৈশিষ্ট্য মূলত এটাই। এখানকার শীতে কেউ রোগে পড়ে না, এখানকার ঠান্ডা মানুষকে অসুস্থ করে দেয় না, অথচ এদিকে তাপমাত্রা থাকে শূন্যের কোঠায় কিংবা মাঝে মাঝে মাইনাসে। ঠান্ডা বাতাসের ঝাপটা গায়ে লাগার সাথে সাথে রিদিতা আবেশে আরও খানিকটা শক্ত করে জড়িয়ে ধরল ফারহানকে। তার ধ্যান থেকে মুছে গেছে বিগত দিনগুলোর অবজ্ঞা, ভুলেছে তাকে অবমাননা অবহেলা মূল্যহীন ভেবে দূরে ঠেলে দেওয়ার ঘটনা। শুধু জানে সে মাছ দরিয়ায় খড়কুটো পেয়েছে, এটুকু আঁকড়ে না ধরলে বাঁচতে পারবে না। ফারহানও কোনো এক ঘোরের মাঝে ডুব দিয়েছে যেন। উন্মেষে কাঁপা কাঁপা ঠোঁট ছোঁয়া রিদিতার চুলের ভাঁজে ভারী ভারী নিঃশ্বাস পড়ছে তার। আচমকা স্মৃতিপটে কিছু ভেসে উঠতেই হৃদিতার দুই বাহু ধরে আলগা করে বন্ধন, দূরে ঠেলে দেয় হৃদিতাকে। আহত চোখে ফ্যাল ফ্যাল করে তাকায় হৃদিতা। আবারও প্রত্যাখ্যান, আবারও অবহেলা। চোখের কোল ঘেঁষে গড়িয়ে পড়া অশ্রুদের লুকিয়ে ফেলে সন্তর্পণে। চোখে মুখে তার তাচ্ছিল্যের হাসি। ফারহান গোপনে লক্ষ্য করে সবটুকু, কিন্তু সে মনে প্রাণে চায় হৃদিতার জবাবদিহি চেয়ে বসুক তার কাছে। তাকে দূরে ঠেলে দেওয়ার উদ্দেশ্যকে ভুল না বুঝুক, আবার দ্বিতীয়বারের মতো হারিয়ে না যাক। সরি মিস্টার ফারহান। সরি কিসের জন্য? আমার অ্যাগ্রেসিভ নেচারের জন্য, কিংবা বলতে পারেন একজন যুবকের বুকে এভাবে ঝাঁপিয়ে পড়ার জন্য। আর যুবকটা যদি এটুকুর জন্য কৃতজ্ঞ হয় তোমার কাছে, তার জীবনের বেস্ট মোমেন্টের মধ্যে যদি এটা একটা হয়। তার জীবনের সবচেয়ে খারাপ স্মৃতি এটা। রিত ডাক্তারদের কি ছিল হৃদিতা জানে না, তবে তার বুক কেঁপে ওঠে, ছলকে ওঠে চোখের কিনারে জলের ঝাপটা। দাঁত দিয়ে আঁকড়ে ধরে ঠোঁটের এক প্রান্ত। এত আদরে ভঙ্গিমায় আগে কখনো ডাকেনি ফারহান, তবে আজ কেন? নাকি এটাও নতুনভাবে প্রত্যাখ্যানের আগে সেই নীরব সান্ত্বনা? কিছু ছেলে ভালোবাসায় শরীর ভোজে। ফারহানের বলা শব্দগুলো হৃদিতা বিড়বিড় করে উচ্চারণ করলো বেশ কয়েকবার। ভীষণ শোনা শোনা লাগছে যেন কথাটা। অতঃপর আচমকা কিছু একটা মনে পড়ায় ভঙ্গিমায় চট করে তুলে তাকায় হৃদিতা ফারহানের দিকে। ফারহান তাকিয়েছিল সেদিকেই। চোখে চোখে মিলন ঘটতেই হালকা হাসলো ফারহান। অতঃপর তপ্ত শ্বাস ফেলে হিমায়িত কণ্ঠে বলে ওঠে, ভালোবাসা আমার চোখের সামনে হেঁটে চলে, খেলে বেড়াতো, অথচ আমি তাকে চিনতেই পারিনি আমার দুর্বলতা, আমার নির্ভরশীলতার মানুষটা। মিথ্যা মোহ, খামোখা করা ওয়াদায় বদ্ধপরিকর হয়ে অনেকখানি ভুল করেছি। সবটুকুকে আবার ভুল বলে গা ঢাকা দিলে মিথ্যাচার হবে। আমি অন্যায় করেছি নিজের সাথে, অন্যায় করেছি তোমার সাথে। আঘাতে আঘাতে জরাজীর্ণ হয়ে ঘরের এক কোণে অবস্থান করা বস্তুর মতো হয়েও তুমি থেকে গেছো। আমাকে এক মুহূর্তের জন্যেও একা ছাড়নি, অথচ এই মানুষটাকে ফুলের টোকা দেওয়ার পর্যন্ত সাহস কারো ছিল না। তাকে আমি আঘাতে বেদনায় নিঃশেষ করেছি। সে সবটুকু সয়েছে, তবুও পরক্ষণে ভালোবেসেছে। আমার সত্যিকারের বন্ধু, সত্যিকারের সঙ্গিনীর মতো করে প্রতিক্ষণে পাশে থেকেছে। ফারহান থামলো খানিকটা, গলা তার কাঁপছে। হৃদিতা কি আজও ভুল বুঝবে তাকে? এই চিন্তাটুকু তাকে বেসামাল করে দিচ্ছে। বড্ড বেশি ছন্নছাড়া লাগছে। সে ছিল আমার জীবনে নিষিদ্ধ কিছুতে ঝুঁকে পড়ার মতো ভুল, যা আমরা ইচ্ছেকৃত করি না, তবুও দিনে দিনে ঝুঁকে পড়ি সেদিকে। খেয়েই তাল হারিয়ে ফেলি, এরপর সব কিছু ধোঁয়াশা লাগে। ঘোরের মধ্যে এগিয়ে আসা পথে ফিরে তাকালে ফেরার রাস্তা খুঁজে পাই না। অসহায়ের মতো শুধু অপেক্ষা করি, কিংবা আরও গভীরে তলিয়ে যাই। ফারহান, ব্যথাতুর মুহূর্তগুলো ভুলে যেতে হয়। তুমি ভুলতে পেরেছো? আমি তোমাকে সত্যিই ভালোবাসি। বাকি পুরোটা জীবন তুমি আমাকে প্রত্যাখ্যান করলেও আমি তোমাকে ভালোবাসবো, তোমাকে না ছুঁয়েই ভালোবাসবো। তুমি কি আজও ভাবো আমি দৈহিক মোহ খুঁজি? হৃদিতা এগিয়ে এলো 2 কদম সন্তর্পণে। ডান হাত আলতো করে রাখলো ফারহানের বুকের বাম পাশে। ফারহান নির্বাক দৃষ্টিতে দেখতে থাকলো হৃদিতার কার্যকলাপ। অতঃপর হৃদিতা আরও 2 কদম এগিয়ে এলো। যতটা কাছাকাছি থাকলে একে অপরের নিঃশ্বাসটুকু ঠাওর করা যায়, ঠিক ততখানি কাছাকাছি এগিয়ে এলো। এরপর আলতো করে মাথা রাখলো সাদা ধবধবে ক্যাপ্টেনের পোশাক পরিহিতা পুরুষটার বুকে। অতঃপর চোখ বুজে ধীমে আওয়াজে বলে উঠল, আমি চাইলেও ছুঁয়ে দেবে না, আসবে না কাছাকাছি, বলবে না ভালোবাসি।
নিমেষের সবটুকু সংকোচ কেটে গেল ফারহানের। ঠোঁট কামড়ে ধরে নিঃশব্দে হাসল সে। চোখে মুখে কি দারুণ এক উজ্জ্বলতা তার। চোখের কিনারা ছাপিয়ে এক ফোঁটা জলও গড়িয়ে পড়ল বোধ হয় অবাধ্যতা করে। পরক্ষণে ঠোঁটের কোণের দুষ্টু হাসি ফুটিয়ে বলে উঠল, তবে প্রমাণ দাও তোমার চাওয়ার। হৃদিতা থমকালো, শূন্য মস্তিষ্কে চেয়ে রইল খানিকটা সময়, যেন এই মুহূর্তে বলা কথাটুকু বোধগম্য হয়নি তার। আসলেই তো কীভাবে প্রমাণ করবে সে? ফারহান একটু অপ্রস্তুত হলো বোধ হয়। হালকা হেসে ছেড়ে দিল আঁকড়ে ধরা বাহুদয়। অতপর মুখে হাসি ধরেই রেখেই কয়েক কদম পিছিয়ে যেই না পেছনে ঘুরে এগিয়ে যেতে যাবে, তার হাত টেনে ধরলো কেউ। তাকে থামিয়ে দিয়ে আবারও এগিয়ে গেল হৃদিতা। আবারও দূরত্ব সেই শূন্যের কোঠায়। হৃদস্পন্দন বাড়ছে তরতর করে, কাঁপছে ঠোঁট, জোরে জোরে ঝাপটা দিচ্ছে চোখের পলক। হৃদিতা এক এক করে দুই পায়ের পাতা রাখলো ফারহানের পায়ের উপর। অতপর আঙ্গুলে ভর দিয়ে খানিকটা উঁচু হয়ে ডান হাতে আড়াল করলো ফারহানের চোখ। হৃদিতার নাক, চোখ, মুখ সবকিছু থরথর করে কাঁপছে যেন। হৃদ, ফারহানের বলতে চাওয়া কথার মাঝে মিলন ঘটল অধরে অধর। ফারহান চোখ বড় বড় করে ঘটনার আকস্মিকতা সামলানোর জন্য সময় নিল যেন খানিকটা। অতপর তাকালো হৃদিতার দিকে। লজ্জায় মেয়েটা চোখ বন্ধ করে রেখেছে, কাঁপছে রীতিমতো। মনে মনে হাসলো ফারহান। অতপর দুই হাতের বাহুধারা আঁকড়ে ধরল কোমর। এরপর দুজনে উন্মত্ত এক অন্যের সবটুকু রাগ, কষ্ট, ক্লেশ, অভিমান শুষে নিতে। বছর 7-এর এক বাচ্চা ডাইনিং এরিয়ার এক কোণে জড়সড় হয়ে বসে আছে। এদিকে জাহাজ ক্রমশ হেলে পড়ছে, 1/3 জলের তলায় তলিয়ে গেছে ইতিমধ্যে। অপরদিকে জাহাজ যত হেলে পড়ছে, ডাইনিং রুমের জিনিসপত্র এদিক ওদিক ছিটকে পড়ছে। বাচ্চা মেয়েটা ভয়ে সিটিয়ে শুধু চিৎকার করে যাচ্ছে। জাহাজে কর্মরত ফারহান আর হৃদিতা একাই, বাকি আর কাউকে দেখা যাচ্ছে না। হয়তো লাইফ বোটে করে আইল্যান্ডে চলে গেছে, নয়তো ডুবে যাওয়া জাহাজের অংশে ফেসে গেছে। এত হেলে পড়া জাহাজে চলাফেরা করাটাও দুঃসাধ্য একটা ব্যাপার। তবুও শেষ চেষ্টা করে হৃদিতা। ফারহান জাহাজের অপর পাশের দিকটা চেক করতে গেছে বিধায় সেদিকে কেউ থাকে। হৃদিতা হাঁটতে গিয়ে পড়ে যেতে নিচ্ছে বারবার, তবু হাল না ছেড়ে দেয়াল ধরে এগিয়ে যায় ডাইনিংয়ের দিকে। চারিদিকে এত এত ভাঙা জিনিস, কিছুই ঠাওয়ার করা যাচ্ছে না। তার উপর ভাষাজনিত সমস্যা। এতটুকু বাচ্চা কি ইংলিশ বুঝবে? এদিকে বেশিরভাগ মানুষই ইংলিশে বোঝে না, তারা স্প্যানিশ ভাষায় কথা বলে। হৃদিতা তবুও চেষ্টা করলো। গলা উঁচিয়ে বেশ কয়েকবার ডাক দিল। অতপর ক্যাবিনেটের তলা দিয়ে ভেসে আসে একটা ক্ষীণ আওয়াজ পেয়ে ওখানে যে কেউ আছে নিশ্চিত হলো। কিন্তু ভেতরে ঢোকা মৃত্যুর মুখে ঝাঁপ দেওয়ার সমান। দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে পা বাড়ালো সে ভেতরে। পরিবার, ভালোবাসা এসবের চেয়েও বেশি ভার দায়িত্বের পরনের ডিউটি পোশাক তার কাছে অনেকখানি গুরুত্বপূর্ণ। এভাবে পিঠ দেখিয়ে বেরিয়ে গেলে আজীবন নিজের কাছে অপরাধী হয়ে থেকে যেতে হবে। সামান্য আয়নার মুখোমুখি দাঁড়াতেও পারবে না সে কখনো। হাতের কাছে একটা রশি পেয়ে সেটা এই প্রান্তে বেঁধে নিয়ে অপর প্রান্ত বেঁধে দিল নিজের কোমরের বেল্টের সাথে। এরপর খুব সাবধানে দেয়াল ধরে ধীরে ধীরে এগিয়ে গেল সামনে। কেবিনেটের কাছাকাছি প্রায় চলেই এসেছিল, এমন সময় আচমকা এক ঝাঁকুনিতে জাহাজ হেলে পড়ে আরও খানিকটা সাইড থেকে। বেশ কিছু কাচের টুকরো ধেয়ে আসে তার দিকে। হৃদিতা প্রাথমিকভাবে মাথা নিচু করে নেয়, পরে দুই পা সামনে এগিয়ে। শেষ রক্ষাটা আর হয় না। বাম হাতের ঘা ঘেঁষে বেরিয়ে যায় কাচের ভাঙা বেশ কয়েকটা টুকরো, যার মধ্যে একটা গেঁথে যায় তার হাতে। ব্যথা চিৎকার করে ওঠে হৃদিতা, কিন্তু কাচের টুকরোটা বের না করে চলে যায় ক্যাবিনেটের দিকে। বাচ্চা মেয়েটা জড়সড় হয়ে ভয় কাঁদছে। হৃদিতার বিচক্ষণ মস্তিষ্ক জানান দিচ্ছে জাহাজ খুব দ্রুতই তলিয়ে যাচ্ছে জলের মধ্যে। ইতিমধ্যে যদি বের না হয়ে পারে তবে এই রুমে বন্দী হয়ে যেতে হবে তাদের। জলের তলে দরজা খোলা যাবে না কোনোভাবেই। তাই হাতে লাগা ব্যথায় ভ্রুক্ষেপ না করে হৃদিতা এদিক সেদিক তাকিয়ে খুঁজতে লাগলো দড়ি বাঁধার মতো একটা শক্ত জায়গা। বাম হাতে রশি শক্ত করে চেপে ধরে, ডান হাত দিয়ে বাচ্চাটার কোমর আঁকড়ে ধরে তাকে উঁচিয়ে ধরে হৃদিতা। মেঝেতে ছোট বড় ভাঙা প্লেটের টুকরো, নানান সরঞ্জামের ছড়াছড়ি। অসাবধানে পা ফেলেই কেটে ফালা ফালা হয়ে যাবে নরম ত্বক। কিশোরী মেয়েটাও গাঢ় এক বিশ্বাসে আঁকড়ে ধরল হৃদিতাকে। জাহাজ দুলছে ভীষণ, কোনো পাথরে ধাক্কা খেয়ে খানিকটা থেমেছে বোধ হয়। এই সুযোগটাকে কাজে লাগিয়ে হাঁটার গতি বাড়িয়ে দিল হৃদিতা। আর মাত্র 2 হাত মতো দূরত্ব তারা ডাইনিং রুমের গেটের। এমন সময় আচমকা আবারও একটা ঝাঁকি দিয়ে উঠল জাহাজ। অপর প্রান্তের দেয়ালে টাঙ্গালো ছুরির ফলা সরাসরি তাক করা যেন তাদের দিকে। মূলত ডাইনিং এরিয়াকে নানানভাবে সুসজ্জিত করতে ইউরোপের বিভিন্ন অঞ্চলে প্রসিদ্ধ একটা ছুরি করে
করে ছুরি লাগিয়ে রাখা হয়েছিল চারপাশের দেয়ালে। যথেষ্ট সুরক্ষিত বাঁধন দ্বারা নানান কারুমাজের মাঝে রাখা এগুলো। অথচ সেই বাঁধন এখন ধীরে ধীরে ছুটে গেছে। যে কোনো মুহূর্তে ছুরিটা দেয়াল হতে খসে পড়ে সরাসরি ধেয়ে আসতে পারে তাদের দিকে। নানান চিন্তায় টনটনে হাতের ব্যথায় বিপন্ন হৃদিতা কয়েকবার সামনে এগোতেই কিকিয়ে উঠে ব্যথায়। লম্বা শলাকার মাঝারি আকারের একটা কাছের অংশ গেঁথে গেছে পায়ে। কিশোরী মেয়েটা জাপটে ধরে আছে হৃদিতার কোমর, শরীর এখনো কাঁপছে তার। হৃদিতা ভাবনার কুল খুঁজে পেল না। এখন কি করবে সে? পা থেকে কাজ না বের করে অবধি সে হাঁটতে পারবে না। এদিকে ফারহানকেও দেখা যাচ্ছে না আশেপাশে। যেভাবেই হোক মেয়েটাকে আগে বের করতে হবে এই রুম থেকে। ভাবনা থেকে বেরিয়ে কিশোরী মেয়েটার কোমর হতে হাতের বাঁধন আলগা করে দিয়ে ইশারায় তাকে দরজার দিকে দেখিয়ে সেদিক থেকে বের হয়ে যেতে বলে। মেয়েটাও বোঝে। কোনো কিছু তোয়াক্কা না করে সে বেরিয়ে যায় দৌড়ে রুম থেকে। বেশ কিছু দূর যেতেই একবার পিছন ফিরে দেখে হৃদিতাকে উবু হয়ে বসে পায়ের তলা থেকে কাজ বের করতে ব্যস্ত। কি যেন ভেবে সেখানে আর দাঁড়ায় না মেয়েটা, দৌড়ে চলে যায় সামনের দিকে। হৃদিতা বসে থাকে সেখানেই। ফারহান হন্যে হয়ে চারিদিকে খুঁজে চলেছে হৃদিতাকে, কিন্তু কোথাও তার হদিশ নেই। বুক কেঁপে ওঠে তার, শিরশিরে এক ঘা কাটা দেওয়া অনুভূতি বয়ে যায় তার শীত দ্বারায়। অজানা আশঙ্কায় মোচড় দিয়ে ওঠে শরীর। না আর ভাবতে পারছে না সে। আচমকা কিশোরী একটা মেয়েকে ছুটে এদিকে আসতে দেখে সতর্ক হয়ে ওঠে ফারহান। মেয়েটা হাত নাড়িয়ে স্প্যানিশ ভাষায় কিছু একটা বলছে তাকে, কিন্তু কথাগুলোর কিছুই বোধগম্য হচ্ছে না ফারহানের। অতঃপর মেয়েটাকে কোনো রকমে লাইফ বোটে তুলে দিয়ে সে এগিয়ে যায় মেয়েটার ছুটে আসা রাস্তা অনুসরণ করে। হৃদিতার শরীর ভেঙে আসছে, পায়ের ব্যথাটা যথেষ্ট কাবু করে ফেলেছে তাকে। এদিকে কোনোভাবেই কাজটা বের করাও যাচ্ছে না। চিন্তায় মাথা শূন্য শূন্য লাগছে তার। আচমকা পায়ে কারো স্পর্শ অনুভব করে চমকে ওঠে ফারহান। আলতো হাতে পা থেকে বের করে কাজটা। ব্যথা চিৎকার দিয়ে ওঠে হৃদিতা। এদিকে জাহাজ প্রচণ্ড রকম নড়চড়া করছে, জিনিসপত্র একবার এদিক থেকে ওদিক হচ্ছে। ভয় পেয়ে যায় দুজনেই। আর কোনো কিছু চিন্তা না করে হৃদিতার কোমর জড়িয়ে তাড়াহুড়ো করে বের হয়ে যায় রুম থেকে। জল একদম কিনারায় ছাপিয়ে এসেছে। জাহাজ প্রায় অর্ধেকের বেশি ডুবে গেছে, বাকি অংশটুকু ডুবে যাচ্ছে খুব দ্রুতই। অথচ কোনো লাইফ বোট নেই। ফারহান তাকায় হৃদিতার দিকে। বেশ কিছুক্ষণ আগে জ্ঞান হারিয়েছে সে। সাদা ইউনিফর্মের বাম হাতে রক্তের দাগ। সেভাবেই তাকে বুকে টেনে নেয় ফারহান। গভীর একটা চুমু বসায় কপালে। অতঃপর হৃদিতাকে বুকে জড়িয়ে নিয়ে ঝাঁপিয়ে পড়ে সমুদ্রে। গিগলিও আইল্যান্ড স্বল্প জনবসতিপূর্ণ একটা অঞ্চল। এই দুর্ঘটনায় সেখানে মানুষের অত্যাধিক সমারোহের ঘটনা লোকমুখে ছড়িয়ে পড়েছে। সেখানকার সরকার হতে বিভিন্ন স্কুল, কলেজ, ধর্মীয় সংস্থাগুলো খুলে দেওয়া হয়েছে মানুষের জন্য। এমনকি মানুষজন নিজেদের বাড়ির দরজাও খুলে দিয়েছেন সাহায্যের হাত বাড়িয়ে। মিথি জড়সড় হয়ে হাঁটুতে মুখ গুজে বসে আছে সমুদ্রের ধারে উঁচু একটা পাথরে। বাহিরে শীতল হাওয়া, মোটেও শীতল লাগছে না তার কাছে। ভেতরে জ্বলতে থাকা দহনীয় জ্বালাময়ী আগুন দেহকে কাবু করে ফেলেছে। তাই তো এত শীতেও তার গায়ে কোনো গরম পোশাক নেই। সরকার থেকে সবার জন্য পাতলা কম্বলের ব্যবস্থা করলেও মিথি নেয়নি। আসার পর থেকে সেভাবে বসে আছে, হয়তো পথ গুনছে, কারণ নয়তো হারানোর বেদনা সহ্য করতে চেষ্টা করছে দৈহিক পীড়নের ঘাতে। মিথির গাল বেয়ে টুপটুপ করে নোনা জল গড়িয়ে পড়ছে। হারাতে হারাতে সে ক্লান্ত। ছোট বয়সে বাবা হারিয়ে গেল। যখন বাবা নামক মানুষটাকে ঠিকভাবে বুঝেও উঠতে পারেনি, সেই বয়সে বাবার হাত সরে গেল মাথার উপর থেকে। বড় বোনের ছায়া আর মায়ের আঁচলের ওমে বড় হলেও এই সমাজ তাদের ছাড় দেয়নি। উঠতে বসতে শুনতে হয়েছে কত কথা। 3 মেয়ের একটা সংসার। সমাজের কত কুনজর যে পড়েছিল। কেউ কেউ তো দ্বিতীয় বিয়ে করার মতামত দিতে কার্পণ্য করেনি। যে যেভাবে পেরেছে অপদস্থ করেছে, ছোট করেছে। সবসময় ভয়ে তটস্থ হয়ে থাকতে যেন তারা। এরপর পরিচয় হলো ফারহানদের সাথে। তাদের ভরসায় ছেড়ে দিল নিজেদের জন্মস্থান, সেই জনবসতি। নতুন করে শুরু হলো সংগ্রাম। তবে সব কিছুতেই পাশে পেয়েছে ফারহানের পরিবারকে, ফারহান আর তার সখ্যতা গড়ে ওঠে। এরপর ধীরে ধীরে প্রেম নামক মিথ্যা এক মায়াজাল। দুজনের অস্বস্তি, তবু কিসের একটা বাঁধনে মুখে কিছু প্রকাশ করতে না পারা। মিথের দম বন্ধ লাগতো, যেন মুক্ত বাতাসে নিঃশ্বাস নেয়নি কতকাল। ঠিক এমন এক সময় দেবদূতের মতো নাজিমের আগমন। এরপর সব কিছু সোনালি দিনের মতো বড্ড মধুর, বড্ড আবগি, স্বস্তির। যেখানে সে প্রাণ খুলে হেসেছে, দুঃখ পেলে ডুকরে কেঁদেছে। সব কিছু উজাড় করে ভালোবাসা পেয়েছে, আবার নিজেই অজান্তেই তাকে ভালোবেসে ফেলেছে। এত ঝড়ঝাপটা পেরিয়ে তারা একে অপরের মনের কতটুকু কথা জানান দিল, কিন্তু এখন এক লহমায় তাসের ঘর মতো ভেঙে চুরে গেল সব।
নাজিম কেন তার কথা শুনল না, কেন তার সাথে চলে এলো না, সে কি একবারও বুঝতে পারছে না মিথির মনের অবস্থা? এভাবে নিঃস্ব, এতখানি অসহায় তার এর আগে কখনোই লাগেনি নিজেকে। এই অনুভূতি কি নাজিমের হচ্ছে না? আচ্ছা, নাজিম যদি আর কখনো ফিরে না আসে, যদি ওখানেই পানির তলায় না, আর ভাবতে পারছে না মিথি। হাঁটুর মাঝে মুখ গুজিয়ে আবারও কেঁদে উঠল সে। এবার শব্দ করে কাঁদলো, ভেঙে চুরে কাঁদলো। কান্নার মাঝেই ভয়ে ততস্থ হয়ে গেল মিথি। সে ছাড়া আরও একটা নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। রাতের সময় হওয়ায় এদিকটা আলো কম, প্রায় নেই বললেই চলে। তবে কি কোনো কুমতলবে কেউ এসেছে এদিকটায়? ভয় আরও জড়সড় হয়ে গেল মিথি। কোনো শব্দ করলো না, কিন্তু মনে হলো সেই মানুষটা তার দিকেই আসছে। ঘাপটি মেরে চোখ বন্ধ করেই পড়ে রইল সে। কেউ একজন এলো, বসলো তারই পাশে পাথরের ওপর। মনে মনে ভয় পেল, এবার সাহস নিয়ে মুখ তুলে তাকালো সেদিকে মিথি। মনে মনে সাহস সঞ্চয় করে উঁচু আওয়াজে কিছু বলতে যাবে, ঠিক তখনই এমন সময় নিজের গায়ের চাদর 2 হাতে ছাড়িয়ে দেয়। অতঃপর ভরাট কণ্ঠে বলে ওঠে, কাম ফাস্ট। এটুকু শব্দ মিথি জোয়ারের উত্তাল উন্মাত্তাল বেসামাল ঢেউয়ের মতো আছড়ে পড়ল তার বুকে। নাজিম মুচকি হাসি তাকে টেনে নিল চাদরের মধ্যে, অতঃপর শক্ত করে জড়িয়ে ধরল তাকে। মিথি কাঁদছে, কেঁপে উঠছে কান্নার দমকে। নাজিম তাকে থামালো না, বরং সবটুকু কষ্ট নোনা জল আকারে বের হয়ে যাওয়ার সুযোগ দিল। হৃদিতার শরীরে লাইফ জ্যাকেট নেই, ভাগ্যিস ফারহানের আছে, নয়তো এত ঠান্ডা হাড় হিম করা জলে হৃদিতাকে নিয়ে সাঁতার কেটে আইল্যান্ডে পৌঁছানো বেশ কষ্টসাধ্য হতো। তবু হাঁপিয়ে পড়েছে ফারহান। ভয় হচ্ছে হৃদিতাকে নিয়ে শরীরে বেশ ভালো রকম আঘাত পেয়েছে সে, তার উপর সেখানে এমন ঠান্ডা জলের ছোঁয়া ব্যথাকে পাকাপোক্ত বিস্ময়ে বিষিয়ে দিচ্ছে যেন। ফারহানের কষ্ট হচ্ছে খুব হৃদিতাকে এমন অবস্থায় দেখে। ঘুমন্ত অবস্থায় তাকে বেশ আদুরে নিষ্পাপ লাগছে, ঠিক যেন ওই বাচ্চাগুলোর মতো যাদের দেখলেই আদর করতে ইচ্ছে করে। গোলাপি ঠোঁট দুটো ঠান্ডায় আরও বেশি আকর্ষণীয় লাগছে। হালকা হেসে সেখানে থেকে চোখ ফিরিয়ে নিল ফারহান। তবে ফারহান কার্পণ্য করল না, ক্ষণে ক্ষণে ঠোঁট ছোঁয়ালো হৃদিতার উন্মুক্ত কপালে। এটুকুর অনুমতি হৃদিতা দিয়েছে তাকে নির্দ্বিধায়, বাকিটুকু না হয় সজ্ঞানে দিক। এই যে শোনো, এই বাচ্চা মেয়েটার নাম কি? কি কন আপা, ওগো আবার নাম হয় নাকি? এগো হকগোলের এরই নাম, যারও সন্তান। এই তাগো পরিচয়, এই তাগো নাম, তাগো বংশ পরিচয়। হৃদিতা হুগলি জেলায় পোস্টিংয়ে এসেছে কিছুদিন যাবৎ। কাছে কম্পার্টমেন্ট দেওয়া হয়েছে তাকে। বর্তমানে সে একটা বড় পরিসরে বিদেশি শিপ কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর। রুম থেকে বের হয়ে বাজারে পথ ধরে হাঁটছিল মাত্র, এমন সময় রাস্তার ধারে একটা ছোট হোটেলের চারপাশ বেশ কিছু ছেলে মেয়েকে জটলা পাকিয়ে লোকের পেছন পেছন ঘুরঘুর করতে দেখে বেশ মায়া হয় তার। সামনে এগিয়ে তাদের কাছাকাছি যেতেই এক বাচ্চা মেয়েকে দেখে অবাকাতের চরম সীমায় পৌঁছায়। হুবহু সেই একই চেহারা, একই রকম নাক, চোখ, মুখ, এমনকি তাকানোর ভঙ্গিমাও হুবহু মিল। আচমকা মেয়েটাকে দেখে ফারহানের কথা মনে হয়ে যায় তার ভীষণভাবে। বুকে চিনচিনে ব্যথা অনুভূত হয়, বড্ড বেশি ভারী ওজন যেন চাপানো বুকে। নিঃশ্বাস নিতে কষ্ট হয়। কেমন আছে ফারহান কে জানে। ভারাক্রান্ত মন নিয়ে হৃদিতা আরও খানিকটা এগিয়ে যায় বাচ্চা মেয়েটার দিকে, আলতো হাতে ছুঁয়ে দেয় গাল। মেয়েটা তাকায়, চোখ তুলে ডান হাত তুলে ধরে। ক্ষুধার তাড়নায় হৃদিতার বুক কেঁপে উঠে, যেন চোখের সামনে সে আস্ত ফারহানকে দেখতে পাচ্ছে। এত হুবহু মিল, বয়স অনুমান করলে হয়তো 5 বছর মতো হবে মেয়েটার। হৃদিতা আশেপাশে তাকিয়ে খোঁজার চেষ্টা করে কাউকে, এমন দলবলের একটা করে মাথা থেকে। হৃদিতা মূলত তাকেই খুঁজছে। আচমকা সে দেখতে পায় খানিকটা দূরে দাঁড়িয়ে হাতে খুচরো টাকা গুনতে থাকা এক মহিলাকে। বাচ্চাটাকে ছেড়ে হৃদিতা এগিয়ে যায় তার কাছে, অতঃপর জিজ্ঞাসা করে বাচ্চাটার নাম। আমি যদি বাচ্চাটাকে আমার সাথে নিয়ে যেতে চাই, কি করতে হবে? দাঁতের মাঝে পানের পাতা পিষতে থাকা মেয়েটা ভ্রু কুঁচকে স্ক্যান করার মতো ধরে একবার ভালো করে দেখে নিল হৃদিতাকে, অতঃপর সন্দেহজনক দৃষ্টিতে তাকিয়ে বলে ওঠে, দেহে তো ভালো ঘরের মাইয়া লাগে, তাই এসব রাস্তার মাইয়া দিয়ে কাম কি আপনার? মেয়েটা হুবহু আমার ভীষণ প্রিয় একজন মানুষের মতো দেখতে, তাই আমি তাকে দত্তক নিতে চাই। সুন্দর পরিবেশে সুন্দরভাবে মানুষ করতে চাই, সুন্দর একটা ভবিষ্যৎ হোক তার। কথাগুলো বলতে বলতে চোখটা চিকচিক করে ওঠে হৃদিতার। মেয়েটা ভালো করে পরখ করলো হৃদিতার সব কিছু, অতঃপর শান্ত কণ্ঠে বলে, দেখেন আপা, আপনারে দেইকা ভালো মানুষ লাগতেছে। এগোর মতো আমগোরও কেউ নেই দুনিয়ায়। বাপ মায় রাস্তায় ফেলাই গেছিল, তাই এগো আমরা ছোট ভাই বোনের লাগি পালি।
ভিক্ষা করি, যা টাকা পয়সা পাই বস্তিতে নিয়ে গিয়া একসাথে থাই। এখন আপনি যদি এদের কাউরে সুন্দর কইরা মানুষ করবার চান, আমার আপত্তি নেই। হেরা তো বাপ মা হারা, বাপ মা পাইলে খুশি হইব। আমনের কিছু করতে হইব না, নিয়া যান যারে মন চায়। হৃদিতা খুশি হলো ভীষণ, চোখে মুখে তার তৃপ্তির ঝলক দেওয়া হাসি ফুটে উঠল পান চিবোতে থাকা মেয়েটার মুখেও। সে তাকিয়ে রইল যতক্ষণ দেখা যায় তাদের ঘিয়ে রঙের শাড়ি, খয়েরি ব্লাউজ পরিহিতা এক ধবধবে ফর্সা সুন্দরী মেয়ে, পিঠে ছড়ানো সিল্কি বাদামি চুল, সভ্য সমাজের মার্জিত রুচিশীল এক মেয়ের হাত ধরে রাস্তা পার হচ্ছে ছোট্ট একটা 5 বছরের বাচ্চা মেয়ে, যার পরনে ধুলোবালি মেশানো একটা সবুজ জামা, গায়ের ময়লার স্পট প্রলেপ, চুলগুলো অযত্নে চ্যাটচ্যাটে, দেখতে ভীষণ বেমানান হলেও মমতায় ঠাসা। 6 বছর আগে হৃদিতাকে নিয়ে ফারহান যতক্ষণে আইল্যান্ডে পৌঁছায় তার শরীর বরফের ন্যায় ঠান্ডা হয়ে গেছে। নিঃশ্বাস পড়ছে না ভয় পেয়ে ফারহান। তার নিজেরও শরীর ঠান্ডায় অবশ হওয়ার দশা, কিন্তু হৃদিতার কোনো রকমে নিজেকে শক্ত রেখেছে সে। হৃদিতাকে পাজা কোলে তুলে নিয়ে কিছু দূর যেতেই ফারহান দেখলো একটা বেশ বড় আলিশান বাড়ি, নেমপ্লেট বড় বড় অক্ষরে লেখা ডক্টর অ্যান্টনি ওয়াকাই। কোনো কিছু চিন্তা না করে ডোর নক করলো ফারহান, 1 বার 2 বার 3 বার, এমনভাবে 10 বার নক করার পর একজন ভদ্রলোক ঘুম ঘুম চোখে এসে দরজা খুললেন। ফারহান মনে হলো উনি বোধহয় ডক্টর। ফারহান ইংরেজিতে নিজেদের অবস্থান সম্পর্কে ব্যাখ্যা করতেই লোকটা বুঝলেন, সাথে তাড়াহুড়ো দেখিয়ে তাদের নিয়ে গেলেন ভেতরে। একটা রুম দেখিয়ে সেখানে শুয়ে দিতে বলে বেরিয়ে গেলেন লোকটা। ইতিমধ্যে একজন বেশ সুন্দরী ভদ্রমহিলা এসে কুশল বিনিময় করলেন ফারহানের সাথে। সেই সাথে তিনি অনুরোধ করলেন ফারহানকে রুমের বাইরে যেতে। হাতে তার একজোড়া কাপড়। ফারহান বাইরে বেরিয়ে আসতেই দেখা হলো আবারও সেই ভদ্রলোকের সাথে। উনি ফারহানের হাতে একজোড়া কাপড় দিয়ে পাশের একটা রুম দেখিয়ে দিলেন, সেই সাথে আশ্বস্ত করলেন ফারহানকে। ফারহান ভদ্রতার সুলভ হাসি দিয়ে চলে গেল ফ্রেশ হতে। পায়ের আঘাত খুব বেশি গভীর না হলেও হাতের আঘাতটা অনেকটাই গভীর। ভদ্রলোক বেশ সময় নিয়ে চেক করলেন হৃদিতাকে, এরপর ক্ষতস্থান পরিষ্কার করে ব্যান্ডেজ করে কয়েকটা মেডিসিন খাইয়ে দেওয়ার জন্য দিয়ে গেলেন। ততক্ষণে রুমে বেশ কয়েকটা খাবার আর ফল ভর্তি প্লেট রেখে গেল দুজন মহিলা। ভদ্রলোক এবং ভদ্রমহিলা দুজনেই বেশ দুঃখ প্রকাশের সাথে বলে উঠলেন এত রাতে এর থেকে আর বেশি কিছু আয়োজন করতে না পারার অপারগতা। ফারহান তাদেরকে নানানভাবে ধন্যবাদ জানালো। এছাড়াও ভদ্রলোক জানালেন হৃদিতার জ্ঞান ফিরে আসবে কিছুক্ষণের মধ্যে, এরপর তাকে যেন কিছু খাইয়ে দেওয়া হয়। এটুকু বলেই হাসি মুখে তারা বেরিয়ে গেলেন রুম থেকে। রাত 2টো। হৃদিতার খানিকটা নড়ে চড়ে উঠতে ঘুম ভেঙে যায় ফারহানের। ততক্ষণে চোখ খুলে তাকায় হৃদিতা, নিজেকে আবিষ্কার করে ফারহানের প্রশস্ত বুকে। তার মাথা বুকে জড়িয়ে ধরে পেছনে হেলান দিয়ে আটশোয়া হয়ে শুয়ে আছে ফারহান। শরীরে অসহ্য রকম যন্ত্রণা, নড়াচড়া করতেও কষ্ট হচ্ছে যেন। ফারহান নিঃশব্দে তাকে সাহায্য করলো উঠে বসতে। পিঠের দিকে একটা বালিশ দিয়ে সেখানে হেলান দিয়ে বসিয়ে দিল। এরপর নিজেও তার সামনে বসে খাবারের প্লেট থেকে 1 পিস স্যান্ডউইচ হাতে উঠিয়ে খাইয়ে দিতে শুরু করলো হৃদিতাকে। হৃদিতা শুধু ফ্যাল করে তাকিয়ে আছে ফারহানের দিকে, নিশ্চুপ হয়ে দেখে যাচ্ছে ফারহানের প্রতি তার যত্ন। কি দেখছো এভাবে? ভ্রু উঁচিয়ে বলা ফারহানের কথায় হৃদিতার আগের মতোই তাকিয়ে বলে উঠল, বেশি হ্যান্ডসাম লাগছে নাকি আজ? তোর যত্ন নেওয়া দেখছি। হাজব্যান্ড ম্যাটেরিয়াল লাগছে একটু একটু। কেউ কি বিয়ে শাদী করতে রাজি হবে আমাকে? কি মনে হয়? করবে না কেন? মেয়েরা তো এমনিতেই তোর পেছনে ঘোরে। ইস কপাল রে, মেয়েরা আমার পিছনে ঘুরে পাত্তা পায় না। এদিকে আমি একজনের পিছনে ঘুরঘুর করছি, সেই কবে থেকে পাত্তাই দেয় না। মেয়েগুলোর হাই লেগেছে মনে হয়। ফারহানের দুষ্টুমি ভরা কথা শুনে মুখ চেপে হাসে হৃদিতা। হাসছো কেন? সত্যি বলছি, আমি একটা ভুল করেছি বলে মেয়েটা আমাকে আর পাত্তা দেয় না। আগে খুব ভালোবাসতো, কিন্তু এখন তো দূর দূর করে তাড়িয়ে দেয়। তাকে পটানোর টিপস হবে আপনার কাছে? মোটেও দূর দূর করে না সে, আর যদিও করে থাকে তবে তোর নিজের দোষেই করেছে, এটা তোর প্রাপ্য। ফারহান একের পর এক খাবার খাইয়ে যাচ্ছে হৃদিতাকে। হৃদিতা খেতে না চাইলেও জোর করে খাওয়াচ্ছে তাকে। ফলস্বরূপ তার দিকে চোখ গরম করে তাকিয়ে হৃদিতা বলে ওঠে, এগুলো কি সব আমার একার জন্য দিয়েছে নাকি? তুই না খেয়ে আমাকে সব খাইয়ে দিচ্ছিস কেন? কিছুক্ষণ আগে মিষ্টি খেয়েছি আমি, এসব খেলে টেস্ট চলে যাবে। আমার সামনে মিথ্যে বলছিস? এখানে তোকে মিষ্টিকে দিল? কেন, তুমি তো দিলে, মনে নেই? জাহাজে আমি সেরা একটা মিষ্টি টেস্ট করেছি,
এর স্বাদ কোনোভাবেই মেটানো যাবে না। ফারহানের বলা কথায় ভঙ্গিমায় লজ্জায় কুঁকড়ে গেল রিদিতা। এদিক সেদিক তাকিয়ে হাঁসফাঁস করতে লাগলো। শুভ্র মুখে তার লালাবু আভা স্পষ্ট। রিদিতার লজ্জায় ফেলতে পারে দারুণ রকম মজা পেল ফারহান। অতঃপর তার লজ্জা আরও খানিকটা বাড়িয়ে দিতে বলে উঠল, খিদে তো অনেক পেয়েছে, কেউ যদি খাওয়ার পর মিষ্টিটা আবার দেয় তাহলে খাবারটা খেয়ে নেওয়া যেত। এক সপ্তাহ পর রিদিতা এখন বেশ খানিকটা সুস্থ, তবে ফারহান ভালো নেই। বাড়িতে আসার পর থেকে তাদের আর দেখা হয়নি। ওই বাড়িতে যাওয়া ফারহানের পক্ষে খুব একটা সুখকর নয়। আবার রিদিতার সেই অপমানের পর থেকে আর কখনো এই বাড়িতে না আসার পণ করেছে, তবে মাঝে মধ্যে ফোন আলাপ ঘটেছে তাদের। তবুও ফারহানের দিনগুলো ভালো যাচ্ছে না খুব একটা। কোস্টা ম্যারিনো জাহাজ নিয়ে করা তদন্তে উঠে এসেছে নানান তথ্য। জাহাজের কোনো যান্ত্রিক ত্রুটি নয়, বরং ক্যাপ্টেনের অসাবধানতায় ঘটেছে এই দুর্ঘটনা। মৃত্যু হয়েছে 10 জন মানুষের, ক্ষতি হয়েছে কয়েকশো কোটি টাকা। বর্তমানে বড় ট্রলার নিয়ে এসে জাহাজকে ভেঙে সেই টুকরোগুলো পরিবহন করার কাজ চলছে। তদন্তে সর্বপ্রথম অভিযুক্ত হিসেবে যে নাম উঠে আসে তা দেখে চমকে যায় সকলে। পুলিশের বড় জিপে এসেছে উপস্থিত হয় ফারহানের বাড়ির বাইরে। সকলের কথা উপেক্ষা করে নিয়ে যাওয়া হয় তাকে। রিদিতাও ও ইতিমধ্যে শুনেছে সেই কথা। ফারহানের বাড়ির সকলের পাশাপাশি সেও ছুটে যায় পুলিশ স্টেশনে। পুলিশ কাস্টাডিতে রাখা হয়েছে ফারহানকে। বাড়ির সকলের উপস্থিতি ঘটতেই ফারহানের দু চোখ শুধু খোঁজে একজন মানুষকে, কাঙ্ক্ষিত সেই মানুষটার দেখা মিলতেই বুক ভারী হয়ে ওঠে ফারহানের। চোখ নামিয়ে নেয় সে। কোন রকম তথ্য প্রমাণ ছাড়াই আপনি আমার ছেলেকে এভাবে ধরে নিয়ে আসতে পারেন না। কোনো খুনি আসামি না সে। রায়হান সাহেবের গর্জে ওঠা কণ্ঠ শুনে সেখানে উপস্থিত হন পুলিশ স্টেশনের ওসি সাহেব। শান্ত কণ্ঠে জবাব দেন তিনি, সমস্ত তথ্য প্রমাণ আপনার ছেলের বিপক্ষে মিস্টার রায়হান সাহেব। দুর্ঘটনার সময় স্যাটেলাইট মাধ্যমে যোগাযোগ করা কণ্ঠ তার। তিনি নানানভাবে যোগাযোগ করেছেন এবং সাহায্য চেয়েছেন। কিন্তু যে সময় দুর্ঘটনা ঘটেছিল সেটা ফারহানের ডিউটি টাইম ছিল না। আপনি চাইলে শিডিউল চেক করতে পারেন। পেছন দিক হতে আসা পুরুষালী কণ্ঠস্বরের দিকে তাকায় সকলে। নিউজ চ্যানেল সহ কাগজ পত্রিকায় ছড়িয়ে পড়েছে এই খবর। এসব দেখা মাত্রই এখানে ছুটে এসেছে নাজিম। আপনি কি? ক্যাপ্টেন নাজিম, ওই শিপের সেকেন্ড ক্লাস অফিসার। ক্যাপ্টেন ফারহানের ত্রুটির কারণে শিপের এত বড় লস হয়েছে, সেই সাথে মৃত্যু হয়েছে 10 জন মানুষের। কিন্তু ওই মুহূর্তে আমাদের হাতে আর কোনো উপায় ছিল না। জাহাজ অলরেডি ক্র্যাক এসে গেছিল। ওটাকে নিয়ে মাঝ সমুদ্রে গেলে কাউকে বাঁচানো সম্ভব হতো না। আমাদের তথ্য অনুযায়ী জাহাজটার নির্দিষ্ট ট্রাক থেকে অনেকটাই বেশি উপসত্যকার দিকে চলে গেছিল। কিন্তু এটার জন্য ফারহানকে অ্যারেস্ট করবেন কেন? সে তো ইচ্ছাকৃত করেনি। আমাদের বিশ্বাস ফারহান কখনো জেনে বুঝে এমন কাজ করবে না। রায়হান সাহেবের কথার পিঠে খানিকটা নরম কণ্ঠে ওসি সাহেব বলে ওঠেন, দেখুন, আগামী পরশু ওনাকে কোর্টে পেশ করা হবে। আপনারা চাইলে ভালো কোনো লয়ার ব্যবস্থা করুন কেস লড়ার জন্য। এগুলো কিছুই আমাদের হাতে নেই। ফরেন ডিপার্টমেন্ট থেকে আমাদের কাছে নোটিশ এসেছে, সেই মতো কাজ করতে বাধ্য আমরা। ফারহানকে এমন অবস্থায় রেখে ফারিহা ভেঙে পড়েছেন ভেতরে ভেতরে, কিন্তু উপরে শক্ত হিসেবে ধরে রাখেন। তার বিশ্বাস কোর্টে এই কেস ধোপে টিকবে না। কথাবার্তা শেষে একে একে সকলে বের হয়ে গেল সেখান থেকে। ফারহান মাথা নিচু করে বসে আছে, রিদিতা দাঁড়িয়ে আছে দূরে খানিকটা। এতক্ষণে একটা টু শব্দ করেনি সে, অথচ তার কত কিছু বলতে ইচ্ছে করছে। অতঃপর একটা ফাঁপা দীর্ঘশ্বাস ছেড়ে বেরিয়ে যাওয়ার জন্য উদ্যত হলে সে ভেসে আসে ফারহানের কণ্ঠ। রিদ। থেমে যায় রিদিতা, থেমে যায় তার হৃদস্পন্দন। এই নামটা সরাসরি বুকে এসে লাগে যেন তার। বড্ড বেশি মাধুরী মিশিয়ে ডাকে বোধ হয় ফারহান। রিদিতা যেন নিঃশ্বাস নিতে পারে না এই ডাক নাম শুনলে। হাঁসফাঁস করে ফারহান উঠে এসে দাঁড়ায় রিদিতার সামনেই। অতঃপর নত দৃষ্টিতে তাকালো রিদিতার চিবুক ধরে উঁচু করে মুখ, চোখ রাখে চোখে। এরপর কোমল কণ্ঠে জিজ্ঞাসা করে, তুমিও বিশ্বাস করো এগুলোর জন্য আমি দায়ী? রিদিতা উত্তর দিতে পারে না, দম বন্ধ লাগে তার। কি উত্তর দিবে সে? কন্ট্রোল প্যানেলে তো সে ফারহানকেই দেখেছে। ডিউটি যদি তার না হতো তবে সেখানে বাকিরা না থেকে সে কেন ছিল? কি করছিল? তার চক্ষুষ প্রমাণকে কিভাবে উপেক্ষা করবে সে? মনতার সম্মতির লক্ষণ বরাবরই এটাই জেনে এসেছে ফারহান। হালকা হাসে সে। অতঃপর দুই চোখ ভরে একবার ভালো করে দেখে নেয় রিদিতাকে। না জানি আবার কবে দেখা হয় তাদের, কিংবা হয়তো আর কখনোই দেখা হলো না। এরপর খুব শান্ত ভঙ্গিতে ঢুকে গেল সেলের মধ্যে।
2 দিন পর কোর্টে পেশ করা হয়েছে ফারহানকে। বিগত 2 দিন হৃদিতা এবং লেফটেন্যান্ট দিলাত সাহেব তাদের সমস্ত ক্ষমতা লাগিয়েও ফারহানের জামিন করাতে পারেননি। এই 2 দিন অক্লান্ত পরিশ্রম, নানান তথ্য সংগ্রহ করেছে হৃদিতা। ঠিকমতো খাওয়া ঘুম পর্যন্ত হয়নি তার। দেশের বেস্ট লয়ার হায়ার করা হয়েছে ফারহানের জন্য। নিজের সবটুকু দিয়ে চেষ্টা করে যাচ্ছেন রায়হান সাহেব এবং হৃদিতা। আজই সে ভরসা। কোর্টের রায় এবং ওর উপর নির্ভর করছে সব কিছু। আজ খুব সকালে উঠে ফজরে নামাজ আদায় করেছে হৃদিতা। মোনাজাতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছে, দোয়া চেয়েছে ফারহানের জন্য। কোর্টে ফারহান একবারের জন্য মুখ খোলেনি। লয়ারের একটা প্রশ্নের উত্তর সে দেয়নি, শুধু বার কয়েক এক দৃষ্টিতে তাকিয়ে থেকেছে হৃদিতার ভয়ার্ত চেহারার দিকে। হৃদিতা ইশারায় বেশ কয়েকবার তাকে কথা বলার জন্য অনুরোধ করেছে, কিন্তু তবুও নির্বাক ফারহান। আগামী 7 বছরের কারাদণ্ড সহ তার সমস্ত লাইসেন্স ক্যান্সেল করে দেওয়ার নির্দেশ দেওয়া হলো। ফারহান তবুও নির্লিপ্ত একেবারে। কোর্ট থেকে ফারহানকে নিয়ে যাওয়ার সময় কান্নায় ভেঙে পড়েন ফারিহা। ফারহানকে জড়িয়ে ধরে কান্না করতে করতে জ্ঞান হারান তিনি। রায়হান সাহেব সহ বাকিরাও অবাক, শুধু দৃষ্টিতে তাকিয়ে দেখে ফারহানকে। হৃদিতার চোখের কোল ঘেঁষে গড়িয়ে পড়ে অশ্রু জল। ফারহানকে নিয়ে যাওয়ার আগে সে কোর্ট রুম ছেড়ে বেরিয়ে যায় চোখ মুছতে মুছতে। এমনটা কেন করলি তুই ফারহান? হাঁটু মুড়ে বসেছিল ফারহান। আচমকা ভরাট কণ্ঠের কারোর শব্দ পেয়ে মাথা তুলে তাকায়। নাজিম অপেক্ষা না করে আবারও করে ওঠে একই প্রশ্ন। এই প্রশ্ন তাকে শতাধিক বার করেছে অনেকেই, কিন্তু বরাবরই ফারহান ছিল নির্লিপ্ত। তবে এবার ফোঁস করে নিঃশ্বাস ছাড়লো, হাসলো, পরপর হাসলো বটে। অতঃপর ফিচেল কণ্ঠে বলে উঠল, আমি তার চোখে আমার জন্য অবিশ্বাস দেখেছি। কার? হৃদিতা? আবারও হাসি ফারহান। তার মৌনতাকে সম্মতি ভেবে আমিও মৌনই রয়েছি। এগুলো পাগলামি ফারহান। তোর ক্যারিয়ার শেষ হয়ে গেল শুধু এই পাগলামির জোরে। ভালোবাসা কি পাগলামি বই অন্য কিছু? এটা ছেলে মানুষই। বেশ, ভুল করেছিস তুই। হয়তো। তপ্ত শ্বাস ফেলল নাজিম। অতঃপর চলে গেল নিজ গন্তব্যে। পেছনে ফেলে রেখে গেল অজানা এক সত্য, যা ফারহান ব্যতীত অন্য কেউ জানে না। হৃদিতা বেশ কয়েকবার এসেছিল ফারহানের কাছে। প্রথম ফারহান দেখা করত, কিন্তু সময় গড়াতে গড়াতে নিজেকে গুটিয়ে নিল সে। দেখা করে না সে হৃদিতার সাথে, তবে পরিবারের লোকজনের সাথে সাক্ষাৎ করে। হৃদিতা আজও জানে না ফারহানের অভিমানের কারণ, শুধু জানে হুট করে কেমন ওলটপালট হয়ে গেছে তার জীবন। সুখ ধরা দেওয়ার আগে দুঃখ যে ভীষণভাবে জাপটে ধরে তাকে। সুখ তার কাছে একখানি মরিচিতা, যাকে দেখা যায় কিন্তু ছুতে গেলেই নাই হয়ে যায় বর্তমান। সেদিনের পর বদলে গেছে অনেক কিছুই। পদত্যাগ করেছে হৃদিতা, ছেড়ে দিয়েছে নিজের স্বপ্নের সমুদ্রযাত্রা, সমুদ্র জয়ের বাসনা। 4 বছর আগে গত হয়েছেন আয়মান সাহেব। লতিফা 3 বার স্ট্রোক করার পর 4 বারের মাথায় প্যারালাইজড 3 বছর ধরে। লুবা এখন 2 সন্তানের মা। সমস্ত ভুল বোঝাবুঝি মিটে গিয়ে সুখে সংসার করছে তারা। মাঝে মাঝে মায়ের কাছে আসে, খেয়াল রাখে তার। এছাড়া সব সময়ের জন্য একজন নার্স রাখা, আর তার জন্য শেষ বয়সে এসে নিজের পাপের শাস্তি পাচ্ছেন তিনি। কত কিছুই না বলতে চান, অথচ কিছুই বলতে পারেন না, শুধু পানি গড়িয়ে পড়ে চোখ দিয়ে। রায়হান সাহেবের অসুস্থতা বেড়েছে খানিকটা। খুব একটা বাইরে বের হন না তিনি, বেশিরভাগ সময় ঘরের মধ্যেই থাকেন। কি যেন ভাবেন। ফারিয়া অল্প কয়েক বছরে যেন বুড়ি হয়ে গেছে, মাথার চুল পেকে গেছে, শরীরের চামড়া গুটিয়ে গেছে। দিলাত সাহেব রিটায়ার্ড হয়েছেন 2 বছর আগেই। এখন তিনি বাড়িতেই থাকেন। নিজের বিশাল বাড়ি, চারপাশের বাগানের পরিচর্যা করেই দিন পার করেন। সেই সাথে বার্ধক্যে আজকাল তার খুব বেশি মনে পড়ে এলিনার কথা। তাদের দেখা হওয়া, নতুন নতুন প্রেমে পড়া, তাদের বিয়ে, রিতার কোল আলো করে আসা, সব কিছুই বড্ড মধুর। সেগুলোকেই বুকে আঁকড়ে ধরেন স্ত্রীর ছবিসহ। সেদিন অপমানিত হয়ে বের হওয়ার পর এত বছরে ওই বাড়িতে আর কখনো যায়নি হৃদিতা, আর না রেখেছে কারোর সাথে যোগাযোগ। তবে লুবার সাথে মাঝে মধ্যেই কথা হয় তার থেকেই খোঁজখবর নেয় ওই বাড়ির। ফারহানের মুক্তি পাওয়ার দিন আজ দীর্ঘ 7টা বছর রিমান্ডে কাটিয়ে অবশেষে আজ মুক্তি পাবে সে। সকাল থেকেই হৃদিতা উসখুস করছে ফারহানকে একটা বার দেখার জন্য, কিন্তু কোথাও একটা বাধা দিচ্ছে তাকে। হয়তো বিবেক। বিগত সময়গুলোতে হৃদিতা তো কমবার যায়নি সেখানে। ঘন্টার পর ঘন্টা বসে থেকেও দেখা পায়নি ফারহানের। ফারহান ইচ্ছেকৃত দেখা করতে চায়নি তার সাথে, অথচ পরিবারের মানুষগুলোর সাথে নিয়ম করে দেখা সাক্ষাৎ ছিল তার। হৃদিতার অভিমানগুলো এত বছরে জমে পুরুষ্ট হয়েছে আরও। অবশেষে সেখানে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে উল্টো পথে পিঠ করে শুয়ে পড়ল সে। মা? এই ডাক
বিগত দিনগুলিতে রিদিতার ঠোঁটের কোণে হাসির কারণ একটা বছরে তাদের সম্পর্ক গড়ে উঠেছে পাকাপোক্তভাবে, যেন একদম মা আর মেয়ে। রিদিতার আদর যত্নে বাচ্চা মেয়েটার চেহারা বদলে গেছে পুরোপুরি। ত্বক হয়েছে উজ্জ্বল, শরীরে গড়ন গোলগাল, ছোট ছোট করে কাটা এক চার চুল। সদ্য স্কুলে ভর্তি হয়েছে সে, পড়াশোনায় ভীষণ রকম মেধাবী। মেয়ের ডাক শুনে তাকে কোলের মধ্যে টেনে নেয় রিদিতা। অতঃপর চুলের মাঝে ছোট করে চুমু খেয়ে বলে ওঠে, হ্যাঁ মা বলো। আজকে টিফিনে বিরিয়ানি বানিয়ে দাও প্লিজ, সবাইকে তোমার হাতের ইয়াম্মি বিরিয়ানি খাওয়াবো। নূরের কথা শুনে বুকটা খানিকটা ভারী হয়ে ওঠে রিদিতার। ফারহানও ওকে অনেক বেশি পছন্দ করতো, তার রান্না বিরিয়ানি। মেয়েটাও পছন্দ হয়েছে তেমন। আচ্ছা, বিরিয়ানির বাহানায় যদি ফারহানের কাছে যাওয়া যায় মন্দ হয় না, ব্যাপারটা বোধহয় খুব একটা। নূরকে স্কুলের জন্য রেডি করে সাথে করে নিয়ে বের হয়েছে রিদিতা। হাতে বড় একটা ব্যাগ, সেটাতে বক্সে করে বেশ অনেকটা বিরিয়ানি প্যাক করে নিয়েছে। ব্যাগটা গাড়ির ব্যাক সিটে রেখে রিদিতা নিজে বসে পড়ে ড্রাইভিং সিটে। নূরও ততক্ষণে বসে পড়েছে পাশের সিটে। সে এখন একা একাই সিট বেল্ট লাগাতে পারে। রিদিতা নূরকে সব দিক থেকেই আত্মনির্ভরশীল হওয়ার শিক্ষা দিয়েছে। নূর সে স্কুলে পড়ে লুবার শ্বশুর বাড়ি, সেখান থেকে অল্প খানিকটা দূরে। কিন্তু আজকে দিনে লুবাকে বাড়িতে পাওয়া যাবে কিনা এই নিয়ে সংশয় তৈরি হয় রিদিতার মনে। তাই নূরকে স্কুলের গেটে পর্যন্ত এগিয়ে দিয়ে রিদিতাকে কল করে লুবাকে। তুমি কি বাড়িতে আছো? আমি তো এই বাড়িতে এসেছি আপু, আজ তো ফারহান ভাইয়া বাড়িতে ফিরছে। খবরটা শুনে ধক করে উঠল রিদিতার হৃদয়। কোমল হৃদয় মুচড়ে উঠল ব্যথায়। তাকে একটা বার দেখায় কি লালসা, কি তবে এত বছরের রাগ, জেদ, আত্মসম্মান বিসর্জন দেবে রিদিতা। মনে মনে ওই বাড়িতে আর কখনো পা না রাখার পণ করা রিদিতার মন আজে সংশয়। কিছু বলবে আপু? নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।